আসসালামু আলাইকুম। নরওয়ে যান, তবে সত্য ঘটনা জেনে যান। আমি বিগত কয়েক সপ্তাহে কয়েকজন যারা নিউ স্টুডেন্টস গিয়েছে নরওয়েতে গত ২ বছর ধরে, তারা আমার কাছে কিছু তথ্যের জন্য কল দিয়েছিলেন। তো ভাবলাম এই তথ্যগুলো আমাদের বাংলাদেশী যেসব ভাইয়েরা ভবিষ্যতে আসবেন বা এই বছর আসবেন, তাদেরও ব্যাপারগুলো জানা উচিত। কারণটা হলো কি, কনসালটেন্সি যারা করে তাদের কাজ হলো আপনাকে নরওয়ে পাঠায় দিতে পারলে কিন্তু ওনাদের টাকাটা চলে আসে। তো আপনারা অনেকজনও কি করেন যে পুরো ওনাদের কথার উপর বিশ্বাস করে নিজেরা একটু স্টাডি করতে চান না। আমি আজকে নরওয়ের যে সাম্প্রতিক সময়ের আ প্রোস অ্যান্ড কনস, সুদিক, কুদিক ২ টা নিয়ে আপনাদেরকে আমি লেটেস্ট ইনফরমেশন গুলি দেব। পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। প্রথমেই সু দিয়ে শুরু করব না কু দিয়ে শুরু করব? না সু দিয়েই শুরু করি। আগে পজিটিভিটি দেন নেগেটিভিটি দেই। আ পজিটিভিটি হলো এইটাই যে আপনি যদি একটা এস্টিমেট করেন যে স্পাউস বা বেবিজ নিয়ে দেশের বাইরে মুভ করার জন্য কয়টা দেশ আছে? আ সেক্ষেত্রে আমি বলব আপনি নরওয়েকে টপেস্ট লেভেলে পাবেন। কারণ নরওয়েতেই আপনি যদি আসতে চান, বাংলাদেশ থেকে সব প্রসেস করা সম্ভব। যেটা ফিনল্যান্ড বা অন্যান্য দেশগুলোতে আপনাকে ইন্ডিয়ায় যেতে হয়। আর ইন্ডিয়ান ভিসার যে একটা হ্যাসল অ্যাপয়েন্টমেন্ট নেয়া নিয়ে, এই হ্যাসল থেকে বাঁচতে হলে, স্পাউস নিয়ে একসাথে ফ্লাই করতে হলে আমি বলব এখনো নরওয়ে বলেন, ডেনমার্ক বলেন, এই দেশগুলো এখনো পর্যন্ত বেস্ট চয়েসে আছে। শুধু দুঃখের ব্যাপার হলো যে এখানে আপনার টিউশন ফি যুক্ত হয়েছে। আ আপনি যদি একটা রাফ ক্যালকুলেশন করেন, বাংলাদেশ থেকে আর যত মানুষ দেশের বাইরে যায়, বেশিরভাগ মানুষ কিন্তু টিউশন ফি দিয়ে, আই মিন কোর্সেই যায়, পেইড কোর্সেই। আপনি অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, ইউএসএ বলেন, যত স্টুডেন্ট যায় সবাই তো টাকা দিয়েই পড়তে যায়। সো এই ক্ষেত্রে আপনি যদি এটাকে পজিটিভলি নেন যে আমাকে তো এটা ইনভেস্টমেন্ট, আমি ইনভেস্ট করলাম, অসুবিধা নেই। পজিটিভ দিক হলো আপনি আপনার স্পাউস, চিলড্রেন সবাইকে নিয়ে বাংলাদেশ থেকে ভিসা প্রসেস করে আপনি ফ্লাই করতে পারেন। নাম্বার 1। নাম্বার 2 হলো নরওয়েতে আপনি এখনো পর্যন্ত আমরা যে অড জবস গুলো আছে যেগুলি ফিনল্যান্ডে হাহাকার অবস্থায় চলছে, এসব জবস নিয়ে নরওয়েতে আপাতত কোনো ঝামেলা নেই। মোটামুটি আপনি ৪-৫ মাস হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট রেডি করা বা সব মিলে সময় দেওয়ার পর তখন দেখা যায় একটা জব ম্যানেজ হয়ে যায়। এবং আপনার স্পাউস ফুল টাইম জব করতে পারে নরওয়েতে। নরওয়েতে এটা একটা প্লাস পয়েন্ট, নরওয়ে না, ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোতে এটা একটা প্লাস পয়েন্ট যে আপনার স্পাউস ফুল টাইম জব করতে পারবে। এবং আপনি স্টুডেন্ট হিসেবে উইকলি যে সরি যে 20 আওয়ার্স এর যে ক্যালকুলেশন সব দেশে এরা দিয়ে থাকে 20 আওয়ার্স, এটা আপনি করতে পারেন পড়ালেখার পাশাপাশি। দেন নরওয়েতে হলো পড়ালেখা শেষ করার পর আপনি 1 ইয়ার পিএসডব্লিউ, তার মানে জব সার্চিং পিরিয়ড বা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন। ওই ১ বছরের মধ্যে আপনি ওখানে স্টে করতে পারেন, ফুল টাইম জব করতে পারবেন। এরপরে যদি আসি বেবিসদের কথা যদি বলি, নরওয়ে সহ স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিজ গুলো আছে, এখানে পড়ালেখা বাচ্চাদের জন্য টোটালি ফ্রি। সেটা নরওয়ে বলেন, ফিনল্যান্ড বলেন, সুইডেন বলেন, ডেনমার্ক বলেন, এই সব দেশগুলোতেই বেবিসদের পড়ালেখা টোটালি ফ্রি। তাদের জন্য পড়ালেখার জন্য আপনার কোনো এক্সট্রা পে করতে হয় না। দেন তাদের মেডিকেলের কথা বলেন, তাদের ডক্টরস এইগুলিও ফ্রি। তাদের মেডিকেল ট্রিটমেন্টটা টোটালি ফ্রি থাকে। এবং নরওয়ে বা ফিনল্যান্ড এই দেশগুলিতে প্রতি মাসে বাচ্চাদের জন্য আপনাকে একটা ডেফিনিটলি একটা অ্যালাউন্স দেয়। সব দেশে এটা আপনি অনেক রিচ হইলেও আপনাকে নিতে হবে, গরিব হলেও নিতে হবে, এটা ওদের রুল। সো তাহলে আপনি বাচ্চাদের ব্যাপারে এখানে 100% সাপোর্ট পাবেন এই দেশগুলোতে, নরওয়ে বলেন, ফিনল্যান্ড বলেন। বিশেষ করে নরওয়ে নিয়ে বলছি। দেন পাশাপাশি আপনি মাসিক একটা অ্যালাউন্স পাবেন বেবির জন্য। আপনার স্পাউস ফুল টাইম জব করতে পারে। মোস্ট ইম্পর্টেন্টলি আপনি আপনার স্পাউস নিয়ে, বেবিস নিয়ে একসাথে ফ্লাই করতে পারবেন। এই হলো নরওয়ের মোটের উপর যে আপনার সুদিকগুলো। এবার আসি সবচেয়ে দরকারি যে জিনিসটা জানা, সেটা হলো কুদিক, যেটা হলো নেগেটিভ সাইডস, যেটা নিয়ে কথা বলে না কনসালটেন্টরা। শুধু আমি যে কথাগুলি বললাম এইগুলি ওনারা হাইলাইট করে, কিন্তু এর ভিতরে যে অন্তরালে আরো কিছু ঘটনা আছে সেই ঘটনাগুলি বলি। প্রথম যে সমস্যাটা আমি বলবো, যেটা আপনাদেরকে বলে না কনসালটেন্টরা, সেটাই হলো আপনি যেই টাকা দিয়ে নরওয়েতে ঢুকবেন, ধরেন আপনি নরওয়ে যাওয়ার জন্য আপনার স্পাউসের জন্য, আপনার জন্য একটা ইয়ারলি লিভিং এক্সপেন্স দেখাতে হয়। এই লিভিং এক্সপেন্সটা কিন্তু আপনাকে প্রতি বছর দেখাতে হবে। এটা হলো সবচেয়ে বড় সমস্যা। আপনি ভাইবেন না আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখায়া বা নরওয়েতে আপনার ওয়াইফের জন্য যে ব্লক অ্যামাউন্ট পাঠাবেন, এই টাকা আপনি দেখিয়ে যাওয়ার পরে আপনি তো উঠাই ফেলতে পারবেন, এরপরে আর লাগবে না। এই জায়গায় সবচেয়ে বড় মার প্যাচটা। আপনি সেখানে আপনাকে ১ বছরের জন্য রেসিডেন্স পারমিট দেবে, রেসিডেন্স কার্ডটা দেবে ১ বছরের জন্য।
আপনি 1 বছর পরে যখন এটাকে আবার রিনিউ করতে যাবেন, আপনাকে পরবর্তী বছরের জন্য আবার সেম অ্যামাউন্ট অফ মানি দেখাতে হবে। আপনার স্পাউসের জন্য, আপনার বেবিজদের জন্য। ঠিক আবার 3rd বছর যখন যাবেন তখনও আপনাকে সেইম ভাবে আপনার টাকা দেখাতে হবে আপনার ব্যাংকে। সেটা ব্যাংকে দেখাবেন। তার মানে কি দাঁড়ালো? এই টাকাটা কিন্তু আপনি আর উঠাতে পারছেন না। উঠালেও আবার আপনাকে ডিপোজিট করতে হবে এই টাকাটা। সো এটা হলো সবচেয়ে বড় ঝামেলা, যেটা আমাদের স্টুডেন্টস গুলো আমাকে বারবার জানতে চাচ্ছিল যারা রিসেন্ট ইয়ার্সে গিয়েছে। ভাইয়া পরের বছরগুলোতে আমরা কি আসলে টাকা দিই? আমরা তো জানতাম না। সত্য কথা হলো এটাই, আপনাকে প্রতি বছরই রিনিউ করতে হবে এবং প্রতি বছরই আপনাকে সেম অ্যামাউন্ট টাকা দেখাতে হবে। নাম্বার 1। নাম্বার 2 হলো, নরওয়েতে অনেকজনই বলে নরওয়েতে গেলে পড়ালেখা শেষ করলে পিআর হয়ে যায়। এমন যদি হতো, আপনি একটা রেশিও হিসাব করে দেখবেন যে বাংলাদেশ থেকে যতগুলো ভাই নরওয়ে গিয়েছে, কয়জন নরওয়েতে আছে? বেশিরভাগকে নরওয়ে ছাড়তে হয়েছে। কেন জানেন? কারণ নরওয়েতে হলো আপনি ডিগ্রি শেষ করার পর আপনাকে 1 ইয়ার পিরিয়ড টাইম দেবে তারা। এই 1 বছরের মধ্যে আপনাকে একটা জব ম্যানেজ করতে হবে। সেই জবটা কি? যেমন ফিনল্যান্ডে হলো বা অন্য দেশগুলিতে হলো আপনি যেকোনো ফুল টাইম জব হলেই হয়ে যায়। আর নরওয়েতে হলো সেই জবটা হতে হবে আপনি যে সাবজেক্টে পড়েছেন ওই সাবজেক্ট বেসড। তার মানে আপনি যে সাবজেক্টে পড়ছেন তার উপর ভিত্তি করে আপনি যদি জব ম্যানেজ করতে না পারেন, আপনাকে 1 বছর পর, তার মানে টোটাল 3 বছর পর আপনাকে নরওয়ে থেকে বেরিয়ে যেতে হবে। আপনি 1 ঘন্টার জন্য থাকতে পারবেন না। নরওয়ের রুল খুবই স্ট্রিক্ট। দেন যদি কথা বলি এরপরের যে ব্যাপারটা, সেটা হলো টিউশন ফিস। টিউশন ফিসটাকে আমি নেগেটিভলি নেই না, কারণ টিউশন ফিস দিয়েই মূলত আমাদের দেশের বেশিরভাগ ভাই বোনেরা বাইরে যখন পড়তে যায়, সব দেশে টাকা দিতে হয়, হয়তো কোনো দেশে কম বা বেশি। নরওয়েতে যদিও গত 2 বছর আগেও, গত বছরও নরওয়ের টিউশন ফি খুবই হাই ছিল। এখন কিন্তু নরওয়ে সরকার টিউশন ফির ব্যাপারটা ইউনিভার্সিটির উপর ছেড়ে দিয়েছে। ইউনিভার্সিটি তার ডিমান্ড অনুযায়ী, তার যে এক্সপেন্স, তার এক্সপেন্ডিচার অনুযায়ী সে টিউশন ফিটা ধরতে পারবে। সো এখন টিউশন ফিটা আপনি ধরেন ইয়ারলি 6 লাখ থেকে 12 লাখ। তার মানে আপনি যদি হিসাব করেন পুরো মাস্টার্সের জন্য আপনার 12 লাখ থেকে 20 লাখ 24 লাখ টাকা খরচ হবে। এটা হলো আপনার ইনভেস্টমেন্ট। অনেকজনই প্রশ্ন করেছেন এটাও যে আমি নরওয়েতে যাওয়ার পরপরই চাকরি পেয়ে যাব কিনা, এবং কয়েকজন কনসালটেন্ট দেখেছি তারা বলছে নরওয়েতে গেলেই চাকরি। এটা হলো ডাহা মিথ্যা কথা। নরওয়েতে গেলেই চাকরির কোনো সুযোগ নেই। নরওয়ে না, শুধু স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিতেই যান, এখানে আপনার ফার্স্ট 3 থেকে 4 মাস সময় লাগে শুধু আপনার পেপারসগুলো, ইনিশিয়াল যে সকল পেপার ওয়ার্কসগুলো আছে এগুলো কমপ্লিট করতে আপনার 3 থেকে 4 মাস সময় চলে যায়। সো আপনি ধরে রাখেন নরওয়ে যান আর যেখানেই যান, আপনার ফার্স্ট 3, 4, 5 মাস আমি বলবো আপনাকে, আপনি 6 থেকে 8 মাস ধরে রাখেন, সেটা নরওয়ে যান, যেখানেই যান, আপনার এটা মাথায় রাখতে হবে আপনি সেখানে জব পাবেন না, এটার ব্যাকআপ নিয়ে যাবেন। কারণ সেখানে গিয়ে আপনার অ্যাটলিস্ট ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া নরওয়ে বলেন, ফিনল্যান্ড বলেন, এখানে কেউ আপনাকে জব দেবে। নরওয়েতে তো খুবই স্ট্রিক্ট তারা রুলের ব্যাপারে। নরওয়েতে আপনাকে কেউ চাকরি দেবে না আপনার যতক্ষণ না ব্যাংক অ্যাকাউন্ট না থাকে। তো আপনি ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে আপনার 3-4 মাস সময় লেগেই যায়। সুতরাং আপনি 3-4 মাস, আমি বলবো অ্যাটলিস্ট 6 মাসের জন্য ব্যাকআপ নিয়ে যাবেন। বেবিজ, আপনার ফ্যামিলি, আপনার নিজের একটা এক্সপেন্ডিচার আছে, এগুলি যেন আপনার ব্যাকআপে থাকে। দেন আশার আলো হলো এটাই বলবো যে আপনি যদি টাকা ইনভেস্ট করে নরওয়েতে যান, আপনার সাবজেক্ট যদি আইটি ব্যাকগ্রাউন্ডের না হয়, ও নরওয়েতে বলে রাখি, নরওয়েতে আমি বলবো নরওয়েটা বেস্ট হলো যারা আইটি ব্যাকগ্রাউন্ডের বা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ব্যাকগ্রাউন্ডের, তাদের জন্য নরওয়ে ভালো। কারণ নরওয়েতে আপনি জানেন যে তারা মূলত আপনার ইলেকট্রিসিটি, তারা বিদ্যুৎ সেল করে সারা পৃথিবীতে, তারা বিদ্যুৎ প্রডিউসিং ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রিজের মধ্যে একটা। সেখানে আপনারা যদি ইলেকট্রিক ইলেকট্রনিক্সের যান, তাদের জব সেখানে হয়, বা যারা আইটি ব্যাকগ্রাউন্ডের তাদের জবও হয়। কিন্তু অন্যান্য যারা আছেন তারা গেলে হয়তো এভাবে যেতে হবে, গেলেন ডিগ্রি নিলেন, দেন আপনাকে অন্যদিকে মুভ করা লাগবে। কারণ নরওয়ে বলেন, ফিনল্যান্ড বলেন, এই দেশগুলিতে হলো আপনি যদি এদের ল্যাঙ্গুয়েজে প্রো লেভেলের না হন, অ্যাটলিস্ট B2 থেকে C1 লেভেল না জানেন, যেমন নরওয়েতে গেলে আপনাকে নর্স্ক শিখতে হবে, সুইডেনে গেলে আপনাকে সুইডিশ শিখতে হবে, ফিনল্যান্ডে আসলে আপনাকে ফিনিশ শিখতে হবে। এই ল্যাঙ্গুয়েজে আপনি যদি B2 বা C1 লেভেল না যেতে পারেন, তাহলে আপনি পাবলিক ওরিয়েন্টেড যে সকল সাবজেক্টসগুলো আছে, যেমন ধরেন সোশ্যাল সায়েন্সের যে সাবজেক্টে যান, আপনি এডুকেশন ফ্যাকাল্টিতে যান, আপনি লতে যান, হিউম্যানিটিসে যান, তারপরে আপনি মানে এই রিলেটেড যে সকল সাবজেক্টসেই যান, এগুলি কিন্তু আপনার পাবলিক ফাংশন রিলেটেড। এগুলিতে জব পেতে হলে আপনাকে ল্যাঙ্গুয়েজে প্রো হতে হবে। সুতরাং ল্যাঙ্গুয়েজ যদি আপনি যে 3 বছর সময় পাবেন, আপনার যদি এমন ইন্টেনশন থাকে যে আমি 3 বছরে আমার স্টাডি, পার্ট টাইম জব, ফ্যামিলি, দেন ল্যাঙ্গুয়েজে আমি প্রমিসড আমি একটা প্রো লেভেলে চলে যাব, তাহলে আপনি নরওয়েতে থাকতে পারবেন। আর না হয় যে কাজটা করতে হয়, আপনি একটা ডিগ্রি নিলেন,
নরওয়েজিয়ান ডিগ্রি নিয়ে আমরা যতজন ছিলাম বা আমাদের পরবর্তীতে যারা গিয়েছে, যারা নরওয়েতে ডিগ্রি নিয়েছে অন্য ফ্যাকাল্টি থেকে, তাদেরকে পরে অন্য দেশে মুভ করতে হয়েছে। যেমন কেউ ফিনল্যান্ডে চলে আসে। আবার আপনার যখন নরওয়েজিয়ান ডিগ্রি থাকে, তখন আপনি ইউরোপের অন্য দেশ থেকে আপনি ফুল স্কলারশিপ নিয়ে আপনি মুভ করতে পারবেন। পাশাপাশি আপনি যদি ইংলিশ স্পিকিংও চলে যান, সেখানেও দেখা যায় আপনি ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট নিয়ে অনেকজনের পিএইচডিও হয়ে যায়। এই সুবিধাগুলো আপনি পাবেন যদি এমন হয় যে নরওয়েতে যাবো, একটা ডিগ্রি নেব। আমাদের বেশিরভাগ মানুষই হলো যে আমি বাংলাদেশ থেকে বের হতে পারলেই বাঁচি। তো এই ক্ষেত্রে আমি মনে করব আপনি এটা হ্যাসল ফ্রি, যে বাংলাদেশে থেকে আপনি সব প্রসেস করতে পারবেন। আপনাকে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট বা আপনার ওই যে ইন্টারভিউর জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হচ্ছে না। দেন আপনি আপনার ফ্যামিলি বাচ্চা সহ একসাথে ফ্লাই করতে পারবেন। এই হলো প্রস অ্যান্ড কনস নরওয়ে নিয়ে। কাইন্ডলি এই ভিডিওটা একটু শেয়ার করবেন। সবাই, যে আমার কথা হলো আপনারা সবাই আসেন, কোনো অসুবিধা নেই দেশের বাইরে। কিন্তু আপনি আগে থেকেই আপনার একটা মাইন্ডসেট যেন থাকে যে সেখানে গেলে আমার আপস অ্যান্ড ডাউনস কি হতে পারে, আমি সব জেনে সব বুঝে দেন যাব। তাহলে আপনি এখানে এসে ভালো করতে পারবেন। যে তথ্যগুলি আমরা পাই নাই আগে, আমরা শুনেছি নরওয়েতে গেলেই চাকরি, নরওয়েতে গেলেই সেই, কিন্তু বাস্তবতাটা ভিন্ন। সেটা আপনি যে দেশেই যান, যে দেশেই যান, বর্তমানে বিভিন্ন যুদ্ধের কারণে সব দেশে কিছু আপস অ্যান্ড ডাউনস আছে। এমন কোনো দেশ পাবেন না, আপনি কানাডার কথা বলেন, আপনি অস্ট্রেলিয়ার কথা বলেন, সব দেশেই সমস্যা, তার ভালো দিক খারাপ দিক দুইটাই আছে। সো আপনাকে এখন বুঝতে হবে আপনার আসলে মেইন গোলটা কি। আপনার মেইন গোলটা যদি আমি একটা ডিগ্রি অর্জন করব, ডিগ্রি অর্জন করে দেন আমি আস্তে আস্তে আমার নিজেকে এক্সপ্লোর করব, তাহলে আপনি আসতে পারেন। আবার যদি আপনি আইটি ব্যাকগ্রাউন্ডের হন বা আপনি ইলেকট্রিক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে থাকেন, তাও আপনি আসতে পারেন নরওয়েতে। সো সব জানার পর, বুঝার পর কেউ যদি মনে করেন আপনি নরওয়েতে আসবেন, নরওয়ে নিয়ে আপনার একজন গাইডলাইনস দরকার, তাহলে আমি আপনাকে ডেফিনেটলি গাইডলাইন দেবো নরওয়ে আসার জন্য। কারণ নরওয়ে নিয়ে আমরা সবই জানি। আমরা নিজেদের ফাইল প্রসেস করেছি নরওয়ের জন্য, আমরা ফিনল্যান্ডের জন্য নিজেদের ফাইল প্রসেস করেছি, এখন নিউজিল্যান্ডের জন্য নিজেদেরটা প্রসেস করেছি, আমরা সবই জানি এগুলো। সো আপনি যদি এই ব্যাপারে, যে আমি টিউশন ফি দিয়ে পড়তে যাব, আমি জানি সেখানে যে নেগেটিভ সাইডসগুলো আছে এগুলি সবই আছে, এরপরে আমি এটা ইনভেস্টমেন্ট হিসেবে আমি নরওয়েতে যাব, তাহলে আপনার যদি কোনো অ্যাসিস্ট্যান্স দরকার হয় আপনি আমাকে নক দিতে পারেন, আমি আপনাকে ডেফিনেটলি হেল্প করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।